দেখেন, পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে। পুলিশের, র্যাবের, বিডিআরের, বিজিবির, সশস্ত্র বাহিনীর হাইসলত তো পরিবর্তন হয় নাই। গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার মানুষের গণহত্যা, লাশের মিছিল বানানো, গণকবর দেয়া, যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত 16 বছর, গোয়েন্দা সংস্থা সহ। তাই আমরা বোধ করছি যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া দরকার। বাংলাদেশের পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফোরামে কথা বলেছি। আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন, তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই, তারা আমাদের কোনো পরামর্শ চান নাই, ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল, যেটা খুবই দুঃখজনক। পুলিশের সংস্কারের বিষয়ে মোদ্দা কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে। আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার, যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন্স কমিশন করতে হবে। বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয়। র্যাবের বিরুদ্ধে, গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, সশস্ত্র বাহিনী, বিজিবি, এই যে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না, করতে পারবে না। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য, তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে। এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন্স কমিশন করতে হবে। এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে। থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা, তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন। দেখেন, একজন কনস্টেবল 9, 10, 11 হাজার টাকা বেতন পায়। এই মানুষটা কিভাবে 2 জনের 4 জনের সংসার, বাবা মাকে যদি দেখভাল করতে হয়, ওষুধ, চিকিৎসা, ন্যূনতম বেঁচে থাকার যে দায়, এটা সে কিভাবে শোধ করবে? তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে, তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে। অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে। ফোর্থ বলেছি যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে। পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের ট্রেনিং, পুলিশের যে বিধিমালা আছে, কোড অফ কন্ডাক্ট আছে, এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আলাদা ম্যানুয়াল দরকার। রিক্রুটমেন্ট প্রসেসে দেখেন, একটা মানুষকে যদি 10, 15, 20, 25 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয়, এসআই হইতে হয়, এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে? আপনারা নয় প্রেসের কার্ড ব্যবহার করেন, আপনার মোটরসাইকেল থামায় না, গাড়ি থামায় না, কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে। থামায়া বলে 2,500 টাকার মামলা দিব না, আপনি 1000 টাকা দিবেন। মোটরসাইকেলের জন্য 500 টাকা দিবেন না 2000 টাকার মামলা দিব। তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে। প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাথার মধ্যে মধ্যে। এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায়, মোটরসাইকেলের ড্রাইভারকে, তারপরে পুলিশের এই অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয়। এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয়। কেন করবে না সে? বাস্তবতাটা দেখেন, তার জীবনের বাস্তবতাটা। রোদে, শীতে, বৃষ্টিতে সে জীবনযাপন করে, এর মধ্যেও ভালো মানুষ আছে। আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার। আপনারা বাইরে মুভিতে দেখেছেন, বাইরের পুলিশে দেখেছেন বডি ক্যাম ব্যবহার করে, ক্যামেরা থাকে বুকের উপরে, হেলমেটের উপরে, টোটাল কনভারসেশন, তার কমিউনিকেশন, কি করছে, কি বলছে, সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায়। পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার। আপনার জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে। কোথায় বেইল হবে, কোথায় রিমান্ড, কয়দিন দিবে, কাগজপত্র কোথায়, সাক্ষী কোথায়, টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সরায় ফেলতে হবে। তদন্ত দেখবেন পুলিশের একই এসআই তদন্তও করতেছে, আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে, পিটাপিটি করা লাগবে, তাও সে করছে। তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে। মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে, সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার। এই ডিভিশন অফ ওয়ার্কগুলো করা দরকার। এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার। সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে। এইরকম একটা অনেকগুলা আমাদের প্রস্তাবনা আছে, যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফারেন্স করে আমরা দিব। বা যেহেতু ভাই জিজ্ঞেস করেছেন, পোশাকের বাইরে উঠে সিরিয়াস রিফর্ম আলোচনা হওয়া উচিত। পোশাক পরিবর্তন এর আগে বিডিআরেরটা হয়েছে পিলখানা গণহত্যার পরে,
সেই বিজিবি কিন্তু হেফাজতের সময় গণহত্যা চালাইছে এখানে। অতএব মাথায় রাখতে হবে, এই পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল, আমার নদী, আমার খাল, আমার জমিন অরক্ষিত ছিল, আমার কৃষককে হত্যা করেছে, আমার গরু ছাগল নিয়ে গেছে। অতএব এটা কাজ করবে না, সিরিয়াস রিফর্ম দরকার। একটা কথা আলোচিত হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কি। কোন কোন পক্ষ থেকে জায়গা থেকে বলা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট নাই। আমরা এই ক্ষেত্রে স্পষ্ট করে বলি যে জনগণের ম্যান্ডেট সৃষ্টি হয় দুইটার মাধ্যমে। একটা হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন একটা দলকে বা একটা প্রতিনিধিবৃন্দকে একটা ম্যান্ডেট দেয় সংবিধান সংশোধন, সরকার পরিচালনা, কর্তৃত্ব প্রয়োগ করার জন্য। কিন্তু যখন স্বাভাবিক নিয়ম লঙ্ঘন হয়ে যায় তখন সংবিধানের উপরে আরেকটা ম্যান্ডেট কাজ করে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এটা ইতিহাস বলে বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল। ৭০ সালে একটা ইলেকশন হয়েছে, ইলেকশনের আলোকে ক্ষমতাসীন দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই। ফলে এই গণতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতি কাজ করে নাই। ফলে সেখানে একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। এবং সেই যুদ্ধের পরে যে ম্যান্ডেটটা তৈরি হয়েছে সেটা কিন্তু পরিবর্তনের ম্যান্ডেট, রাষ্ট্র শুধু রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট না। দেখবেন সেখানে সংবিধান পরিবর্তন হয়েছে, সেখানে মানচিত্র বদল হয়েছে, সেখানে সীমানা বদল হয়ে গেছে, সেখানে পতাকা পর্যন্ত বদল হয়ে গেছে, জাতীয় সঙ্গীতও বদল হয়ে গেছে। সুতরাং এখানে কি হয়েছে, গত 3টা নির্বাচনে আমাদের যে স্বাভাবিক ম্যান্ডেটরি প্রসিডিউর, সেই প্রসিডিউরটাকে লঙ্ঘন করা হয়েছে, কাজ করে নাই। আমরা নির্বাচনও পাই নাই, আন্দোলন করতে গিয়ে আমাদেরকে গুলি খেয়ে মরতে হয়েছে। সেরকম পরিস্থিতিতে গণ অভ্যুত্থান হয়েছে। এবং আমি এটা বলেছি, আবারও বলছি যে গণ অভ্যুত্থানের ফলে শক্তির রাষ্ট্র পরিচালনার যে কেন্দ্রবিন্দু গণভবন, সেই গণভবন পরিবর্তন হয়ে মিউজিয়ামে পরিণত হয়েছে। এটা তো একটা পরিবর্তন, এটা তো একটা সংস্কারের জায়গা, এটা একটা সিম্বলিক সংস্কার। সুতরাং এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথাটা ভুল কথা। আমরা বলছি এই সরকারের এই গণ অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছেন, যারা আজকে সরকার পরিচালনা করছেন, তারা মোর দেন হাইয়েস্ট যে ম্যান্ডেট সেটা তারা পেয়েছেন। এখন তাদের অ্যাসাইনমেন্ট কি? তাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা বারবার বলেছি, আবারও বলছি, মোটা দাগে তাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে যে দেশের যে বড় ক্ষতি হয়েছে, দেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি হয়েছে, এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা, 1 নম্বর তাদের দায়িত্ব মোটা দাগে। 2 নম্বর মোটা দাগে দায়িত্ব হচ্ছে এত বড় যে কিলিং হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, আমরা যে অধিকার হারা হয়েছি, এই জায়গাগুলোর একটা বিচার প্রক্রিয়া শুরু করা। 3 নম্বরে হচ্ছে যে আমাদের যে সংস্কারের কথা বলেছি, এই কনস্টিটিউশন, এই নির্বাচন ব্যবস্থা, এই পুলিশি পদ্ধতি, এই জনপ্রশাসনের পদ্ধতিতে একটা সংস্কার লাগবে, বদল লাগবে। এই সংস্কার কার্যক্রমটা শুরু করা। এবং 4 নম্বরে হচ্ছে একটা গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন। এখন এই 4টা কাজ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই সরকারটা ম্যান্ডেট পেয়েছে সত্য, কিন্তু এই সরকারটার নেচার হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট। ফলে এই টেম্পোরারি গভর্নমেন্টের টেনিউর কত হবে, এই টেনিউর নির্ভর করবে তার অ্যাসাইনমেন্টের কার্যক্রমের উপরে। সে যদি তার অ্যাসাইনমেন্ট ফুলফিল না করে, সে যদি টেনিউর বাড়ায়, তাহলে তার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। আর সে যদি তার দায়িত্ব ফুলফিল করে একটু টেনিউর লম্বাও করে, মানুষ তার উপর কি হবে না, বিরক্ত হবে না। এই জন্য আপনারা খেয়াল করবেন, এবি পার্টি সবসময় এই ব্যালেন্স কথাটা বলেছে। আমরা বলেছি প্রফেসর ইউনূস, আপনি আমাদের 4টা মোটা দাগের দায়িত্ব পালন করেন, ইলেকশন 2 মাস আগে বা 2 মাস পরে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি এই 4টা মোটা দাগ করতে ফেল করেন, বাংলাদেশের ইতিহাসে আপনার একটা ব্যর্থতার নাম লেখা থাকবে। আপনি কতদিনে করেছেন, কতদিনে করেন নাই, কি কারণে পারেন নাই, সেটা জাতি ভবিষ্যতে বিচার করবে। সুতরাং আমরা চাই এই সরকার একটা ভালো সময়ের মধ্যে 4টা মোটা দাগের কাজ শেষ করে তারা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।